ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। 7টার বাংলায় আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। করোনা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, বিজেপির মৃত্যু সংক্রান্ত রাজ্যের অডিট কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ, হাইকোর্টে মামলা দায়ের দিলীপ ঘোষের। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, হাইকোর্টে যে মামলা দায়ের করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ঠিক কি বলেছেন তাতে? দেখো, মূলত যে অভিযোগ যে এই রাজ্যে ওনার মৃত্যু নিয়ে যে অডিট কমিটি গঠন করা হয়েছে সেই অডিট কমিটির কোনো বৈধতা নেই, সেই বৈধতাকে চ্যালেঞ্জ করেই কিন্তু এই মামলা করা হয়েছে। তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোভিড হাসপাতাল বা করোনা সংক্রান্ত যে হাসপাতালে চিকিৎসা চলছে সেখানে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল, সেই মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি সেখানে ভর্তি হচ্ছেন তার সঙ্গে পরিবারের যোগাযোগ রাখা এটা কিন্তু একটা অত্যাবশ্যকীয় কাজ এবং সেই কাজ সরকার করতে দিচ্ছে না, তাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এবং পাশাপাশি মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা নিয়ে তথ্য গোপন করার অভিযোগ হয়েছে এবং বলা হচ্ছে ডাক্তার এবং নার্সরা এবং যারা চিকিৎসার সঙ্গে যুক্ত তারা যেমন একেবারে প্রথম সারির ব্যক্তি করোনার বিরুদ্ধে যুদ্ধে, সেক্ষেত্রে পুলিশ কর্মীদেরকেও কিন্তু উপযুক্ত প্রোটেকশন এবং পুলিশ কর্মীদেরও কিন্তু উপযুক্তভাবে পিপিই দেওয়ার যে আবেদন, সেই আবেদনও করা হয়েছে। এবং এই আবেদনে একটা জায়গায় এটাও বলা হয়েছে যে বিপর্যয় মোকাবিলা আইন আছে, সেই আইন অনুযায়ী প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় বাহিনী কিন্তু ডিপ্লয় করা সম্ভব। অতএব সেই বিষয়টাও কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখুক এবং কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে একটা কমিটি গঠন করা হোক, যে কমিটি কিন্তু গোটা এর যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিচার বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য কলকাতা হাইকোর্টের কাছে সুপারিশ করবে। সেই ধরনের একটা কমিটি গঠন করার আবেদন সেটাও কিন্তু এইখানে রাখা হয়েছে এবং কলকাতা হাইকোর্টে এই মামলা যখন কলকাতা হাইকোর্ট আবারও খুলবে সেই সময় এই মামলার বিচার পর্ব শুরু হলে তখন কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 33 জন, পজিটিভ 72 জনের মৃত্যু অন্য কারণে। অডিট কমিটিকে উদ্ধৃত করে জানালেন মুখ্য সচিব, তার দাবি ডেথ সার্টিফিকেট নয়, এই কমিটি শুধু ডেথ কেসেরই অডিট করছে। আজকে আমার কাছে রিপোর্ট এসেছে from the expert committee for conducting audit into the death of COVID-19 patients. Altogether 105 cases they have examined, this expert committee, out of which 33 they have said due to COVID infection and due to comorbidity where COVID positive was incidental, সেই সংখ্যা রয়েছে 72 plus 33 altogether 105 cases. এই যে কমিটি ছিল তার একটা বড় প্রয়োজন ছিল যে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা ভালো করে বুঝতে পারি, যে সিমটম গুলো হচ্ছে সেটা কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, প্রাথমিক সিমটম যখন হচ্ছে তার থেকে এগ্রিভেট যখন সিমটম করছে কতদিন লাগছে, কোন দিকে যাচ্ছে, সেখানে যদি মৃত্যু হচ্ছে তাহলে এগ্রিভেটেড সিমটম থেকে মৃত্যু হতে কতদিন লাগছে, এই বিভিন্ন ব্যাপারকে পুঙ্খানুপুঙ্খভাবে এই কমিটিটা দেখেছেন, অ্যানালাইজ করেছেন, রিসার্চ করেছেন আর তারপরে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন। আসছি পরের খবরে। কন্টেনমেন্ট জোনে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ভাবনা কলকাতা পুরসভার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কন্টেনমেন্ট জোনে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ভাবনা কলকাতা পুরসভার। বদলি করা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার দেবদাস সাহাকে, পাঠানো হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রফেসর হিসেবে। নেপথ্যের কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা। 6 মাস পরে অবসর, তার আগেই বদলি করা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার দেবদাস সাহাকে। তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের প্রফেসর হিসেবে বদলি করা হয়েছে। কেন তার এই বদলি, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি তিনি তার দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন। রাজ্য সরকার করোনায় মৃত্যুর তথ্য লুকোচ্ছে বলে অভিযোগ তুলে সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তথা ভাইস প্রিন্সিপালের নামে লেখা ডাক্তারদের একটি ডিউটি রস্টারের ছবি টুইট করেন। সেখানে দাবি করা হয় ডেথ সার্টিফিকেটে স্বাভাবিক কারণ লিখতে হবে, কোভিড পজিটিভের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে কোভিড উল্লেখ করবেন না। এই নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। বাঙ্গুর হসপিটালের যে ভিডিওটা আমি প্রকাশ করেছিলাম সেই ভিডিওটা ফেক কিনা
সে সম্বন্ধে সরকার কিন্তু কোনো কমেন্ট করেনি। উল্টে সেদিন রাত্রিবেলাই একটা অর্ডার ইস্যু করা হয়েছিল যে কোনো হসপিটালে মোবাইল ফোন ইউজ করা যাবে না। তার মানে আপনি দুয়ে দুয়ে যদি মিলিয়ে দেন তাহলে কিন্তু ওটা 5 না, ওটা 6 হচ্ছে। কাজেই সরকারকে এই ক্ষেত্রেও একটা ক্ল্যারিফিকেশন নিশ্চয়ই দিতে হবে, কারণ যেটা এখানে লেখা আছে সেই কাজটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মমতা দিদির নেতৃত্বে করে চলেছেন, তার কিন্তু অজস্র প্রমাণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আছে। बंगाल में मुर्शिदाबाद मेडिकल कॉलेज डॉक्टर लोगों को ये हिदायत दिए जाते हैं, ये निर्देश दिए जाते हैं, कोविड पॉजिटिव के चलते अगर किसी को मौत हुई तो उसमें क्या लिखना पड़ेगा? नो मेंशन ऑफ कोविड इन डेथ सर्टिफिकेट। এই প্রেক্ষাপটে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার দেবদাস সাহাকে বদলি করা নেপথ্যের কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা। একটা সুপারিনটেন্ডেন্টকে ট্রান্সফার করে দেওয়ার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন তিনি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি সমস্ত কিছু ধামাচাপা রেখে মানুষের কাছে সত্য তথ্য প্রকাশ করবার হিম্মত রাখতে পারেন না। যদি সত্য তথ্য প্রকাশ হয়ে যায় তিনি সঙ্গে সঙ্গে সেই সমস্ত জায়গায় আঘাত হানছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই নিরপেক্ষ এবং দক্ষ প্রশাসক, যখন রেশন নিয়ে সামান্য কিছু অভিযোগ হয় তিনি কিন্তু দ্বিধাবোধ করেননি সেই সচিবকে সরিয়ে দিতে। এটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হলেও যেহেতু এমএসবিপি দায়িত্বে ছিলেন তার একটা নৈতিক দায়িত্ব থেকে যায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকেও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সরিয়ে দিতে দ্বিধাবোধ করেননি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দক্ষ প্রশাসক এবং নিরপেক্ষ প্রশাসক, সেটা আরেকবার প্রমাণ করল। দেবদাস সাহার জায়গায় ডিন শর্মিলা মল্লিককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন সুপার করা হয়েছে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এদিকে লকডাউনের মধ্যেই খুলল পেট্রাপোল, ফের চালু হলো ভারত বাংলাদেশ বাণিজ্য। তবে দুই দেশের ট্রাক মাল খালাস করবে 0 পয়েন্টে, মানতে হবে সামাজিক দূরত্ব। যদিও সূত্রের খবর, সংক্রমণের আশঙ্কায় কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্য সরকার। লকডাউনের মধ্যেই ঘুরল লরির চাকা। প্রায় 1 মাস থমকে থাকার পর পেট্রাপোল সীমান্তে আবার চালু হলো ভারত বাংলাদেশ বাণিজ্য। তবে কোনো দেশের ট্রাকই অন্য দেশে ঢুকছে না, পণ্য খালাস করা হচ্ছে 0 পয়েন্টে। উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তে ভারত বাংলাদেশ দুই দেশের ট্রাকই যাতায়াত করে, আর দুই দেশেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। যার জেরে সংক্রমণের আশঙ্কায় ভারতের খালাসিরা কাজে যোগ দিতে আপত্তি জানান। এর জেরে মার্চের শেষ দিকে কার্যত বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্য। টান পড়ে বিপুল পরিমাণ রাজস্বে। সমস্যার সমাধানে গত মঙ্গলবার কেন্দ্রের তরফে একটি বৈঠক ডাকা হয়। তাতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও। কেন্দ্রের দাবি, সেই বৈঠকেই মিলেছে সমাধান সূত্র। এমনকি বাংলাদেশও ভারতের সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। ঠিক হয়েছে, আপাতত কোনো দেশের ট্রাক সীমান্ত পার করবে না। 0 পয়েন্টে গিয়ে দুই দেশের ট্রাক মাল খালাস করবে। শ্রমিকদেরও সামাজিক দূরত্ব মানতে হবে। সেই নিয়ম মেনেই ফের চালু হলো ভারত বাংলাদেশ বাণিজ্য। দীর্ঘদিন আমাদের করোনার প্রভাবের জন্য আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ ছিল। আজকে আমরা সমস্ত ঝুঁকি নিয়েই বলা যেতে পারে, ক্লিয়ারিং এজেন্ট, এক্সপোর্টার, ইম্পোর্টার, আমরা 0 পয়েন্টে কাজ করছি। সোশ্যাল ডিস্ট্যান্স এবং নর্মস মেনেই কাজ করছি। পরবর্তী কনসাইনমেন্ট সেগুলো আমরা নিয়ে এসেছি 0 পয়েন্টের কাছে। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট চালু করার ব্যবস্থা আমরা করছি। আজকে থেকে 1 মাস ধরে যে ব্যবসা এবং এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ, আজকে থেকে সেটা চালু করার আশা আমরা রাখছি। আজকে আমাদের তরফ থেকে 5টা গাড়ি আমরা প্লেস করছি। বাংলাদেশে যে কটা গাড়ি আসবে সে কটা গাড়িতে আমরা ট্রান্সফার করব। কিন্তু ভারী মালপত্র খালাস করতে গেলে একাধিক কর্মীর প্রয়োজন হয়। সেখানে কি সত্যিই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব? লকডাউনের মধ্যেই সীমান্ত বাণিজ্য খুলে দেওয়ার সিদ্ধান্তে কি সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে যাবে না? নানা মহলে এরকমই প্রশ্ন উঠছে। সূত্রের খবর, সংক্রমণের আশঙ্কায় কেন্দ্রের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট রাজ্য সরকার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ইঙ্গিত মিলেছিল গতকালই, লকডাউনের মধ্যে সোমবার থেকে মাঝেরহাট ব্রিজের কাজ শুরুর সম্ভাবনা। সূত্রের খবর, পুজোর আগেই চালু হয়ে যাবে নতুন ব্রিজ। মাঝেরহাট ব্রিজ কাজ আটকে আছে অনেকদিন ধরে। এটা গ্রিন জোন আছে, এটা রেড জোন নয়। সেগুলোতে তারা এই কাজগুলো অ্যালাউ করে দেবে। তাহলে কি লকডাউন ওঠার আগেই শুরু হতে চলেছে মাঝেরহাট ব্রিজ নির্মাণ?
প্রকল্পের কাজ শুরু করা হবে গ্রিন জোন অঞ্চলগুলিতে। কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য, বিশেষ করে যারা কনস্ট্রাকশন ওয়ার্কারদের রেখে তাদের টোটাল প্রোটোকল মেনে তাদের সাহায্য করে কাজ করবে, সেই কনস্ট্রাকশন আমরা অ্যালাউ করছি। স্পেশালি আমাদের গভর্নমেন্টের যে অনগোয়িং প্রজেক্টগুলো চলছে, তারা যদি প্রোটোকল মেনে তারা কর্মীদের তার নিজের থাকার ব্যবস্থা করে, দূরত্ব মেনটেন করে, লকডাউন প্রোটোকল মেনে করতে পারে, তবেই আমরা এটা অ্যালাউ করব। সূত্রের খবর, লকডাউনের জেরে মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ করতে আসা ভিন রাজ্যের শ্রমিকরা সেখানেই আটকে রয়েছেন, ফলে শ্রমিক নিয়ে কোনো সমস্যা হবে না। তবে সূত্রের খবর, সোমবার থেকে ব্রিজের কাজ শুরু হলো, কাজ সম্পূর্ণ হতে এখনো 5 মাস সময় লাগবে। ফলে সেপ্টেম্বরের আগে মাঝেরহাট ব্রিজের কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। তবে পুরো মাত্রায় কাজ হলে পুজোর আগেই নতুন মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ শেষ হবে বলে আশা সরকারি সূত্রে। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 2 করোনা সংক্রমিত সুস্থ হয়ে যাওয়ায় উত্তর 24 পরগনার বরানগরের নিয়োগীপাড়াকে গ্রিন জোন বলে ঘোষণা করল প্রশাসন। অন্যদিকে কাকসার কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে আজই বাড়ি ফিরলেন 2 বর্ধমানের 3 বাসিন্দা। একদিকে যখন রাজ্য দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তখন নানা জায়গা থেকে আশার আলোও দেখা যাচ্ছে। বৃহস্পতিবার করোনা আবহের মধ্যেই 2টি মন ভালো করা ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানের কাকসা, উত্তর 24 পরগনার বরানগরের নিয়োগীপাড়া। লকডাউন শুরুর সময় এখানকার 2 বাসিন্দাই করোনা আক্রান্ত হন। তারপরে এই পাড়ার চারিদিকে সিল করে দেওয়া হয়। স্পর্শকাতর এলাকা হিসেবে চালু হয় কড়াকড়ি। কিছুদিন আগে ওই দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তারপরে এদিন বরানগরের এই এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের জন্য সুখবর ঘোষণা করে প্রশাসন। পুলিশ আধিকারিকদের তরফ থেকে এবং বরানগর পুরসভার তরফ থেকে এই উদ্যোগ রীতিমতো বেলুন লাগিয়ে এলাকার মানুষকে যাতে উদ্বুদ্ধ করা যায়, যাতে ভয় থেকে তাদেরকে বাইরে বের করে আনা যায়, ঠিক সেই কারণেই পুলিশের তরফ থেকে রীতিমতো বেলুন লাগানো হয়েছে এবং রেড জোন থেকে গ্রিন জোন বরানগরের নিয়োগীপাড়া কিন্তু হয়ে গেল। আমি অভিনন্দন জানাবো এবং ধন্যবাদ জানাবো এখানকার মানুষকে, যারা আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছেন। যেদিনকে এখানে রেড জোন হয়েছিল সেদিনকে এখানে কাউন্সিলর আছেন, তিনি নিয়মিত এখানকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। পুলিশ প্রশাসন তো রেখেছেন। আজকের থেকে আমরা গ্রিন জোন এটা ঘোষণা হয়ে গেছে, যা যেখানে ব্যারিকেড আছে ওটা তুলে দেওয়া হবে এবং নর্মাল যে রেস্ট্রিকশন আছে সেটা থাকবে। পশ্চিম বর্ধমানের কাকসার সনকা হাসপাতালে মোট 5 জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন। গত 25 এপ্রিল ছাড়া হয়েছিল 2 জনকে। বৃহস্পতিবার বাকি 3 জনও সংক্রমণ মুক্ত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হলো। তারা হলেন বর্ধমানের সগরাইয়ের বাসিন্দা 43 বছর ও 9 বছরের 2 বাসিন্দা এবং পশ্চিম বর্ধমানের আসানসোলের 49 বছরের 1 বাসিন্দা। হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানান চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আরো 3 জন পেশেন্ট সুস্থ হয়ে আজকে বাড়ি গেলেন। বিশেষভাবে উল্লেখ করতে চাইবো যে এই 3 জনের মধ্যে একটি 9 বছরের ছোট্ট বাচ্চাও আছে। বিগত 25 দিন ধরে সনকা হসপিটাল দুর্গাপুর লেভেল 3 এবং লেভেল 4 করোনা পেশেন্টদের চিকিৎসা করছেন সাফল্যের সঙ্গে। আমাদের কোনো হেলথ কেয়ার ওয়ার্কার, স্টার্টিং ফ্রম জিডিএ টু দ্য ডক্টরস ইনক্লুডিং নার্সিং স্টাফ অ্যান্ড আদার সাপোর্টিভ স্টাফস, কেউ এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হননি। বর্তমানে পশ্চিম বর্ধমানে আর কোনো চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী নেই। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।